গতকাল বাংলাদেশ আইনজীবী ফোরাম, জাতীয় আইনজীবী ফোরাম, তারা একজন জৈনিক জিয়াউর রহমান, সে প্রেসিডেন্ট সেক্রেটারি বরাদ দিয়ে একটা চিঠি দিয়েছে এবং কিছু কারণ দেশে বলা হয়েছে যে আমাকে জাতীয় আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতির পদ থেকে আগে সুপারিশ করা হয়েছিল, এখন সেটা কার্যকর হবে। আমি মনে করি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিঘটনা সবচেয়ে স্পষ্টকাতর এবং সমস্ত জাতি কিন্তু ফলো করতেছে। আর আমার বক্তব্যটা আমি আপনাদের মাধ্যমে আমার সুপ্রিম কোর্টের সকল আইনজীবী বন্ধুগণ, দেশের সকল আইনজীবী বন্ধুগণ এবং দেশবাসীকে জানাতে চাই, সঙ্গে সঙ্গে বিএনপি নেতাদের জানাতে চাই। প্রথমত হলো নিজের সম্বন্ধে একটু বলি। আমি ছাত্র জীবনে জাগো ছাত্রদল থেকে নোয়াখালীতে শুরু করেছিলাম, নেতৃত্ব দেওয়া। ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রীয় কমিটিতে ছাত্রদলে ছিলাম এবং আবার ছাত্র রাজনীতি অবসর নিয়েছিলাম, কিছুদিন চাকরি করছি, লন্ডনের ব্যারিস্টারি করতে গেছি, সেখান থেকে এসে আবার রাজনীতি শুরু করেছি। আমার জীবনে একটা দলই আমি করেছি, সেটা হলো বিএনপি বা তার অঙ্গসংগঠন ছাত্রদল। আমার জীবনে আর কখনো দল করি নাই। অর্থাৎ আমি জাগো ছাত্রদের সঙ্গে আসতে প্রায় 42 বছর আগে এই দল শুরু করেছি। এই দলে অনেক জীবনে অনেকবার গ্রেপ্তার হয়েছে এবং অনেক সময় দিয়েছি, শ্রম দিয়েছি, ঝুঁকি নিয়েছি, অর্থ খরচ করেছি। আজকের এই পর্যায়ে এসে এই চিঠিটা আমাকে চরমভাবে আঘাত করেছে এবং ধরি যে এরা তো বালক কি নাম জানি, কায়সার কামাল, বালক কায়সার কামাল, তাকে বলবো অর্বাচীন বালক। তার এই চিঠি, বক্তব্য সব কিছু মিলেই এটা আমাদের আশ্চর্য করেছে, শক করেছে। বাংলাদেশের যত ক্রাইসিসে, সব ক্রাইসিসে কিন্তু আমি ভূমিকা রেখেছি এককভাবে, বা আমার সঙ্গে 2-4 জন ভূমিকা সবাই রাখতে পারে নাই। এরশাদ বিরোধী আন্দোলন বলেন, লন্ডনে যাওয়া পর্যন্ত, ছাত্র রাজনীতি করা পর্যন্ত আমি গ্রেপ্তার হয়েছিলাম। 1/11/96 সাল পর্যন্ত সারা বাংলাদেশ প্রায় 90% আমি আর আমার সিনিয়র ব্যারিস্টার মধ্যদান করেছি রাজনীতি আন্দোলনে। 2001-11 সময় কোথায় ছিল এই বালক কায়সার কামালরা? ছিল কোথায়? বলে কদিন থেকে কোন পদে ছিল সে? ছাত্রদলের একটা হল পর্যায়ের কর্মী ছিল। আর সে এসে হঠাৎ করে দায়িত্ব নিল। কিসের দায়িত্ব নিল? আমাদের যে সংগঠনটা, যে বিচারপতি চিজ খান প্রথম সভাপতি ছিল, সেটা ছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। সানুল্লাহ মিয়া ছিল, আর অনেকেই, যারা জয়নুল আবদিন সাহেব ছিল, এই সংগঠন ছিল আমাদের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এবং দীর্ঘদিন থেকে আমরা জাতীয় আইনজীবী ফোরামের সংগঠন হিসেবে কাজ করে আসছি। এই অর্বাচীন বালক কায়সার কামাল এসে হঠাৎ করে এটা কমিটি নিয়ে আসলো, বানালো, বুঝালো যে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। তো ভিন্ন সংগঠন হয়ে গেল না? তাইলে কি হবে? আগের সংগঠন বিলুপ্ত করতে হবে, সাধারণ সভা করে, ওই আইনজীবী ফোরামের সাধারণ সভা করে বিলুপ্ত করতে হবে, করে তারা নতুন নামকরণ আনতে হবে, এত সাধারণ সভা করে। তাও করেনি। সেই সংবিধানের, জাতীয় আইনজীবী ফোরামের সংবিধান অ্যাডপ্ট করতে হবে, সেটাও করেনি। অর্থাৎ জাতীয় আইনজীবী ফোরাম রয়ে গেল, যে বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম মানালো, এর কোনো ঘটনা নাই।
কারণ জাতীয়বাদী আইনজীবী ফোরামের গ্রন্থ এই সংগঠনে অ্যাডপ্ট করা হয়নি। এই জন্যই দেখেন চিঠি লিখেছে তারা দুইবার, কোন ধারায় লিখেছে, কোন সংগঠনের কিছু লিখেছে। তো যেই সংগঠনের যে সংগঠনের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম যেহেতু গঠনতন্ত্র নাই, তাদের এই চিঠির কোনো আইনের উল্লেখ নাই, কোন সেকশন ভাগ করছে, এটা একটু ভ্যালু আছে, লিগ্যালিটি আছে। এক, দুই হলে যে আমি জাতীয় আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হতে চাই নাই। এই বালক কায়সার কামাল আমার একদিন রাত্রি টেলিফোন করলো যে ভাই কমিটি হয়ে যাচ্ছে জাতীয় আইনজীবী ফোরামের, আপনার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকা হয়েছে। আমি বললাম যে সঙ্গে ভাই আমাকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাকলা কেন? আমি তো হতে চাই না, আমি তো দলের একদম যুগ্ম মহাসচিব আছি বিএনপির, আমি এই পদে যেতে চাই না, দয়া করে আমার নামটা দেবে না, আমার মেম্বারটা রাখতে পারো, অন্য কথা রাখতে পারো, বাট আই ডোন্ট ওয়ান্ট টু সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। বললো রেফারেন্স দেওয়া, বললো না আমরা রাখছি। আমি রাখলাম কেন? আমি রাখতে চাই না, থাকতে চাই না, তারপর রাখছি। আবার এখন বাদ দিয়ে কিন্তু কী হলো, আমাকে দেশবাসীর নিকট, আমার যে সোসাইটিতে বিলং করি, সুপ্রিম কোর্ট আইনজীবী নিকট আমাকে হেয়া প্রতিপন্ন করলো, উদ্দেশ্য হেয়া প্রতিপন্ন। এক, এখন এই কায়সার কামালের ভূমিকা সম্বন্ধে আপনারা মনে আছেন কি না, আমি যেদিন দায়িত্ব নিচ্ছি 4 তারিখে দায়িত্ব নেওয়ার আগে একটা মত বিনিময় সভা করছিলাম। সেখানে আমি বলছিলাম যে ফোরামের একজন শক্তিশালী নেতা চেয়েছিল এই নির্বাচনে সরকারের পক্ষে আমাদের জোটে যে প্রার্থী ছিল সব সারেন্ডার করে ওয়াকআউট দিচ্ছে, সরকারের পক্ষে ওয়াকআউট দিচ্ছেছিল বলেছেন নিশ্চয়ই, নাম উল্লেখ করে নেই, আজকে নাম উল্লেখ করেছে। এই সেই কায়সার কামাল, বালক কায়সার কামাল, সে সরকারের পক্ষে ওয়াকআউট দিতে চেয়েছিল সকল পথ। আমরা যদি ভোট গণনা হতো, আমরা থাকতাম যদি সবাই, আমরা এই 14 জনে 12টা সিট পেতাম। এখন আমি বলতে চাই, আমাদের মনোনয়ন দিয়েছে 14 জনকে, আমাদের জাতীয় ঐক্য, এখানে যদি অন্য দলও আছে। পল্টনে বিএনপি অফিসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সারা বাংলাদেশের জনগণের সদ্য পপুলার লিডার জনাব তারেক রহমান নিজে আমাদের নাম ঘোষণা করেছে, প্যানেল ঘোষণা করেছে। সেই মিটিংয়েই বলেছিলাম যে যেহেতু আপনি নাম ঘোষণা করেছেন নেতা, আমরা ইনশাল্লাহ নির্বাচন করে যাব, নির্বাচনে জয় লক্ষ্যে যা যা করার দরকার সবই আমরা করব, নির্বাচনে কন্টিনিউ করে থাকবো না ইনশাল্লাহ। এবং তারেক রহমান আমাদের নামিয়েছে নির্বাচনে, জনাব তারেক রহমান, উনি তো কিছু বলেনি। উনি কি বলছে আমাদেরকে ভোট গণনায় যাও না? উনি কি বলছে আমাদের দায়িত্ব নিও না? এই বালক কায়সার কামালটা কে? আর আমরা যদি না যেতাম, আমরা যদি ভোট গণনায় যেতাম 12টা পেলে, আজকে গণতান্ত্রিক আন্দোলন শক্তিশালী হইতো, ভোটাধিকার আন্দোলন শক্তিশালী হতো, আরও শক্তিশালী হতো। কিন্তু এই বালক কায়সার কামাল কার সঙ্গে আতাত করে চেয়েছিল যে সমগ্র প্রশ্ন আওয়ামী লীগের দিয়ে আমরা ওয়াকওয়াত দিয়ে দেওয়া। কী স্বার্থে? সরকারের স্বার্থে, সরকারকে জিতাই দেওয়ার জন্য এখানে মধ্যে। ভাই আমরা তো আমি নিজে আমরা এমনি যুদ্ধ করছি সরকারের সাথে, আর দলের বিরুদ্ধে সরকার এজেন্ট থাকলে আর কিছু করার আছে বলেন আপনি? জনাব তারেক রহমান নিষেধ করেন আমাদেরকে, উনি আমাদের নামিয়েছেন ভোট যুদ্ধে, আমরা যুদ্ধ করেছি এবং তার ষড়যন্ত্রের জন্য কিন্তু তারেক রহমানের ইচ্ছাও কিন্তু প্রতিফলিত হয়নি। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন, জনাব তারেক মনে হয় যে সে গোসা ছিল, রাগ ছিল ওই বালক কায়সার কামাল, কেন নির্বাচনে যাবে। আমাদের নমিনেশন ঘোষণার পরে
পল্টন অফিসে জনাব তারেক রহমান, এই কায়সার কামাল বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম সেক্রেটারি দাবিদার, সে লোকজন নিয়ে চলে গেছে সাতক্ষীরা। ইলেকশন করবে সে, দলে এক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা দায়িত্ব দিয়েছে, সে দায়িত্ব নির্বাচন করবে, সে কিন্তু লোকজন নিয়ে সব নিয়ে চলে গেছে সাতক্ষীরা। তারপর অবকাশে, তারপর ইয়েতে যশোর, খুলনা, বাগেরহাট, সেখানে অবকাশে চলে গেছে। সে না কী করছে, লোকজন নিয়ে অনেক লোকজন নিয়ে চলে গেছে। এটা কি প্রমাণ না? সে নির্বাচনে জাতীয় আইনজীবী ফোরাম কন্টেস্ট করে সেটা চায় না সে, এবং তারেক রহমানের যে প্যানেল ঘোষণার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল। এই প্রথম একদম স্টেপ। দুই হলো, আপনারা জানেন এখানে ভোট আমরা করলাম, আমরা যাই হোক না, যুদ্ধ করছি বাট ভোট করছি। ভোট কিন্তু আমরা বর্জন করি নাই। কেউ আপনি শুনেছেন আপনারা কে ভোট বর্জন করতে পারে বা রেজাল্ট বর্জন করতে পারে? ভোট করে, ভোট অ্যাকসেপ্ট করে গণনা বর্জন করা হাস্যাস্পদ। সেটা এই বালক, অনভিজ্ঞ বালকের কিন্তু এই কাজ। সে কিন্তু ভোট গণনা, তা কি কোইন্সিডেন্স দেখেন, আগের দিন আমাদের যে সেক্রেটারি প্রার্থী একজন স্বতন্ত্র প্রার্থী জ্যোতিকে সমর্থন দিয়েছিল, যারা হল রুমে ছিলেন তারাই জানেন, এবং আমি তাকে বলছিলাম বসার জন্য। তো সে বলে না, জ্যোতি আমাকে সমর্থন দিতে হবে। সবাই বসেছিল, সে চলে গেছে, এবং 38 মিনিট ভিডিও আছে, বাইট সে কথা বলছে। সেখানে নির্বাচন কমিশন একবার জ্যোতিকে ঘোষণা দিল যে কোনো প্রার্থী নেই। পরবর্তী পর্যায়ে আবার মারামারি, আওয়ামী লীগের আরেক গ্রুপ ঢুকে এই গ্রুপে মাইট করে বাইট করেছে, সেজন্য কিন্তু এই জ্যোতিকে ঘোষণা দিল। এরপরে আবার কি হলো, হঠাৎ করে এটা জানে আমাদের লোকজন এখানে হচ্ছিল, ওই স্টেজ খেলা ছিল, তারা জানে। ওই আমাদের একজন প্রার্থী বললো যে, আপা আপনার ঘোষণা হয়ে গেছে, সেক্রেটারি বাক্স করে নিয়ে দেন না। যদি এগুলো কিছু বলছি শুনেছি, আমি আগের বলতেছি, বাক্স নিয়ে গেলো সে। পরে বাক্স ব্যাক করে নিয়ে আসলো এখানে, বলছে ইনটেক ছিল, সিলগালা ছিল, ওই জন্য আমরা ঘটনা গেছি। এখন আসেন, ওই প্রার্থীর কি উদ্দেশ্য ছিল, সেও এই বালক নেতা কায়সার কামালের কিন্তু শিষ্য ছিল, যে জ্যোতিকে সমর্থন দিল আর বাক্স নিয়ে গেলে ভোট পণ্ড হয়ে যাবে নাকি। ফার্স্ট স্টেপ সরকারের স্বার্থে, এর আগে আওয়ামী লীগ কেন ছিল, এটা করলো, দেখলো এটা ফেল করলো, বাক্স ব্যাক করে আসছে। পরবর্তী শনিবারে 12টার দিকে সম্ভবত ইলেকশন কমিশন মেসেজ দিলে 1টার সময় গণনা, আর 10-15 মিনিট পরে কিন্তু এই বালক নেতা কায়সার কামাল কী করলো, তার নির্দেশে মেসেজ দেওয়া হলো আমাদের জোটের কার কেউ ভোট গণনা যাবেন না। যেখানে আমরা প্রথম 12টা টেবিলে গণার পর আমরা প্রায় 13 জন, আমরা 14-13 জন আমরা আগাইছিলাম। সেখানে এই ভোট গণে কনসিডেন্ট কি 10 মিনিট পরে দিল, ইলেকশন কমিশন টাইমটা দিল 10 মিনিট পরে কিন্তু মেসেজটা দিল। অর্থাৎ আওয়ামী লীগকে ওয়াকাবত দেওয়া, মানে আমাকেও ওয়াকাবত, আমার ফোর্স ওয়াকাবত দিতে চেয়েছিল, কিন্তু পারে নাই। হয়তো ভোট বেশি দিয়েছে, আমার আইনজীবীরা আমাকে হয়তো পছন্দ ভালোবাসে, আমার 4 জনকে আমরা জিতেছি। সেকেন্ড কনস্পিরেসি। থার্ড কনস্পিরেসি, এটা ফেল করার পর এখন জিতার পর দায়িত্ব নেবেন না, এখানে শপথ আছে নাকি? হ্যাঁ যাচ্ছি, করছি, সরি, আরও সুন্দর আরও মজার জিনিস আছে পরে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এখন যেটা হলো থার্ড, যেটা হলো বসতে পারবেন না। 3বার স্টেপ নিয়েছিল সরকারের পক্ষে এই বালক নেতা কায়সার কামালের অবস্থান। হুইজি সে কখনো জাতীয় আইনজীবী ফোরাম করে নাই, এসেই নেতা। এখন এই লোকের সম্বন্ধে একটা কথা বলতে চাই। প্রথম বলছে গোয়েন্দা সংস্থা, বলছে গোয়েন্দা, আপনার লাস্ট মিটিংয়ে ছিলেন, গোয়েন্দা সংস্থার নাকি উপস্থিতিতে আমরা সাংবাদিক করেছি 4 তারিখে। ইজ ইট কারেক্ট?
ওদের সঙ্গে গোয়েন্দা যোগাযোগ থাকতে পারে বালক নেতার সাথে, কাছার কামের সাথে, সে বলতে হবে কোন গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে সেদিন এই সম্মান হয়েছিল, নাম তার প্রকাশ করতে হবে। এবং আমি মনে করি সাংবাদিক বিতর্কিত করছে, সুপ্রিম কোর্ট বিতর্কিত করেছে। এক, দুই হলো সে হলো একটা কুলাঙ্গার। কেন কুলাঙ্গার বললাম তাকে? আমি অনেক দিন আমার মানে সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে এই বালক নেতাকে নিয়ে। সেই সুপ্রিম কোর্টে জামিনের জন্য একবার এসেছিল, আপনারা জানেন বোধহয়। একজনের স্ত্রীকে ইস্কন হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকীয়া প্রেম করত। পরবর্তী পর্যায়ে আমাদের সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার, সে যে হাতে নাতে পাইছে তার গাড়িতে হাতে নাতে পেয়েছে, ধরছে, তাকে ওখানে রাস্তা ফেলে পিটেছে, তার সব কাপড় খুলে ফেলছে। আপনারা জানেন অনেকেই এই কাছার কামালের। পরবর্তী পর্যায়ে আমরা চেষ্টা করছিলাম যে সে লয়ারকে মানাতে যে তুমি মামলা করো না, কিন্তু মামলা করছে, মামলা সে গ্রেপ্তার হলো। এই যে কোন থানা জানি, কলাবাগান থানায় ছিল, এবং তার জামিনের জন্য গেল। জামিনের জন্য যাওয়ার পর হাইকোর্টে আসার পর হাইকোর্ট তাকে জামিন দিল একটা শর্তে, সেটা হলো সে জেল থেকে বের হওয়ার পরে সে আন্ডারটেকিং দিতে হবে, স্ট্যাম্পের উপর আন্ডারটেকিং দিতে হবে। জেল থেকে বের হওয়ার পরে ওই মহিলার কাছে যাইতে পারবে না, আর ওই লোকের ওই লয়ার স্ত্রীর কাছে যেতে পারবে না। উনি সে আন্ডারটেকিংটা দিয়েছেন। এসে আন্ডারটেকিং সেখানে আপনার কপি দিয়েছি, দেখবেন। যেই লোক এত নৈতিক স্খলন, আর চুরি করে বেটা, চুরি ধরা বড় স্কেল লেখা নাকি মারিকা স্কেল লেখা, সেই লোক কীভাবে নেতা হয়? সেই লোক কীভাবে সুপ্রিম কোর্টে নেতা হয়? এই তার শিক্ষিত, এই শিক্ষিত লেখছে আই ব্যারিস্টার কায়সার কামাল, পেয়েছেন নাকি এটা? সেখানে বলছে দেখছে, হ্যাঁ আচ্ছা, সে বলছে লাস্ট বলছে, I would not indulge myself in any activities that may interfere with the family affairs of the informant case in any manner. সুপ্রিম কোর্টে সে আন্ডারটেকিং দিয়েছে, আগে সুপ্রিম তাই আন্ডারটেকিং দিয়ে এই লোকটা জেলতে বাইরেছে সে, এবং পরবর্তীতে জাজমেন্ট দিয়েছে কোর্ট। জাজমেন্টও এখানে লেখা আছে, সেখানে স্বীকার করেছে মরম খন্দকার মাহবুব হোসেন সাহেব। সে বলছে উনি তার পক্ষে দোষ স্বীকার করেছে, অপরাধ করেছে, ক্ষমা করে দেন, আন্ডারটেকিং রাজি আছে সে। যে লোক আত্মস্বীকৃত অপরাধী, এবং এই জাজমেন্টও আছে আপনার পাশে দেখেন, সেই লোক কী হবে? আইনজীবীদের নেতা না, নৈতিক স্খলন জড়িত কারণে সে আইনজীবীদের, সুপ্রিম আইনজীবীদের সদস্য কী তার থাকে আইন বলে। এই লোকটাকেই চলে বলে কৌশলে, সে এই লোকটা এখন আইনজীবী, বাংলা জাতীয় আইনজীবী ফলাবে। আমি মনে করি সে বাদে আইনজীবী হলাম না, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদও কিন্তু কোথাও থাকা উচিত, তারা কোনো আইনজীবী সংগঠনে তার থাকা উচিত না এই লোকটার। এবং তার বিরুদ্ধে তার যেই এই একটা অভিযোগ দিয়েছে এই আইনজীবী, তার স্ত্রীকে সে নিয়ে এর মধ্যে বলা খারাপ করেছে। সে সুপ্রিম কোর্টের সে যে আন্ডারটেকিং দিয়েছিল সেটা সে লঙ্ঘন করেছে। পরবর্তী পর্যায়ে কয়েক মাস পরে আবার সে আইনজীবীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে, যোগাযোগ করার পর এবং সেখানে এবং ডিভোর্স দিয়ে দিয়েছে, দেখে যোগাযোগ খবর পাওয়ারও আইনজীবী ডিভোর্স দিয়ে দিয়েছে। এই লোকটা এখন ওই লোক ওকে বিয়ে করছে। এই যে যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ আছে সে কাছে যাইতে পারবে না, নাকি ফ্যামিলি ইন্টারভিউ দিতে পারবে না, সেখানে এখন সে তাকে বিয়ে করছে, আবার কাবিন করে নেই, আবার 7 মাসের বাচ্চা আছে এটার মধ্যে। এই যে তার নৈতিক স্খলন। এছাড়াও এখন তার ওই যে অভিযোগটা বার কাউন্সিলে আছে, সেটা চার্জ ফ্রেম হয়ে গেছে। তার বিরুদ্ধে অভিযোগ এই যে মানে মহিলাকে উত্তেজিত করা, উত্তেক্ত করা, পরক, এসব
এই অভিযোগের বিরুদ্ধে তার বিরুদ্ধে চার্জ ফ্রেম গেছে সুপ্রিম কোর্টে ইয়াতে বার কাউন্সিলে। এখন চার্জ ফ্রেম করা মানে প্রায় পেয়েছে অভিযোগটা প্রমাণিত হয়, আর স্বীকারও করছে সে আন্ডারটেকিং দিয়ে কোর্টও স্বীকার করে আন্ডারটেকিং স্বীকার করছে। তো সেই লোকটা কী হবে? এই যে এত খারাপ লোক, নৈতিক স্খলনজনিত এবং মিথ্যা কথা বলে, অনভিজ্ঞ এবং এটা সরকারকে জিতানোর জন্য এখানে এত ষড়যন্ত্র করছে, সেই লোকটা কী হবে জাতীয় আইনজীবী ফোরামে না থাকতে পারে? আপনারা বলেন। আমি মনে করি এটা বিএনপি স্থায়ী কমিটির সামনের সদস্য যারা আছেন, অনুরোধ করব তার এই পুরো ঘটনাটা কোর্টে এই নির্বাচনে সে কীভাবে সরকারের জিতানোর জন্য পাগল প্রায় ছিল এবং ষড়যন্ত্র করেছিল, সে তদন্ত করা হোক। আর ব্যক্তিগত সুপ্রিম কোর্টে এসে আরেকজনের প্রকাশে যাবে না, আন্ডারটেকিং দিয়েছে, সেটা লঙ্ঘনের জন্য নৈতিক স্খলনজনিত কারণে তাকে আমি মনে করি দল থেকে টাকা রাখা উচিত না। আমি আপনাদের যারা জাতীয় আইনজীবী ফোরাম করেন, যারা শহীদ জিয়াকে আদর্শে বিশ্বাস করেন, যারা আমাদের প্রিয় নেতা তারেক রহমানের শ্রদ্ধা করেন, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদার প্রতি শ্রদ্ধা আছেন, তাকে আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ হন, একত্রিত হন। এই কুলাঙ্গার সরকারের এজেন্টকে শুধু এখানে তাকে পরিত্যাগ করুন, তাকে এই দল থেকে বহিষ্কারের জন্য দাবি জানান, সাধারণ সভা করেন এবং এই কুলাঙ্গার যেন সুপ্রিম কোর্টে আমাদের এখানে প্রায় 2500-2600 মহিলা প্র্যাকটিস কাজ করবে, মহিলা আইনজীবী কাজ করে। এই কুলাঙ্গার কোন সময় কোন ক্ষতি করে কোন মহিলার, এই জন্য সকল আইনজীবীরা তারা কিন্তু সাবধান হয়ে যান, সতর্ক থাকুন, ঠিক আছে? এবং আমি এই কুলাঙ্গারকে এখান থেকে দল থেকে বহিষ্কার করার জন্য আশা করি আপনারা চেষ্টা করবেন। এবং সমগ্র ঘটনাগুলো আমি ডকুমেন্টারি দিলাম, প্রথম দুটো চিঠি, তারপর হলো তার কোর্টে আন্ডারটেকিং, জেল থেকে জামিনে আন্ডারটেকিং এবং কোর্টের রায় দিলাম আমার এই বক্তব্যের সমর্থনে। এবং আপনার সাধারণ সেন্সে বলেন তার উদ্দেশ্যটাই ছিল যে এখানে সরকারকে ওয়াকওয়াত দিয়ে দেওয়া, মানে আমি সহ। তো এইটা আপনারা তাদের এই যে ব্যর্থ করেন, আমরা সকল সমর্থন চাই। আমরা রাজনীতি করি, আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী কিন্তু প্রথম, তারপরে আমাদের মতাদর্শ। আমরা সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে এবং সত্যবাদী হন এবং সাহসের সাথে দাঁড়ান। যারা এইসব খারাপ লোক আছে সুপ্রিম কোর্টে, তাদেরকে সুপ্রিম কোর্টে বিতাড়িত করুন। এবং সাংবাদিক বন্ধুগণ, আপনারা আসছেন আমাদের এখানে আমাদের আমন্ত্রণে, আপনারা এই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবসময় আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে আমি আমার এই বক্তব্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, আমাদের স্থানীয় সদস্য সাক্ষাৎদের সারা দেশ সকল নেতা কর্মীদের নিকট আমি পৌঁছাতে চাই। পাশাপাশি সুপ্রিম কোর্টের সকল আইনজীবী, জাতীয় আইনজীবী ফোরাম সহ সদস্য সকল আইনজীবীর কাছে পৌঁছাতে চাই, আপনাদের সহযোগিতা চাই। আপনাদের ধন্যবাদ।